বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলা আবার ভাষা নাকি চ্যানেলে সকলকে স্বাগত। সাথে আছে আমি তৈব রহমান, সাবেক শিক্ষার্থী, খুলনা ইউনিভার্সিটি। আজকে আমাদের আলোচনার বিষয় শব্দ ও পদের গঠন, পরিচ্ছেদ 9.5.1। আজকে আমরা যে বিষয়টি অধ্যয়ন করব, আজকে আমরা শব্দমূলের প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আমরা শেষ করব এবং আমাদের যে অনুশীলনীটা রয়েছে, অনুশীলনীটা আমরা পরবর্তী পার্ট 2-তে আলোচনা করব ব্যাখ্যা এবং বিশ্লেষণের মাধ্যমে। আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা খুবই সহজ একটা টপিক, ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখুন, প্রথমে একটা জিনিস দেখি, ধ্বনি ও বর্ণ। আমরা জানি ধ্বনি তৈরি হয় হচ্ছে ফুসফুসের মাধ্যমে। আমরা যখন নিঃশ্বাস গ্রহণ করি সেটা ফুসফুসে জমা থাকে এবং ফুসফুস থেকে যখন আমরা নিঃশ্বাসটা ত্যাগ করি তখন সেখান থেকে ধ্বনি উৎপাদন হয়। এই ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। এই বর্ণ থেকে তৈরি হয় শব্দ, এই শব্দ থেকে তৈরি হয় বাক্য, এই বাক্য থেকে তৈরি হয় ভাষা। এখন যদি আমরা একটু প্রশ্ন করি যে ভাষার মূল উপাদান কোনটি? ভাষার মূল উপাদান কোনটি? ভাষার মূল উপাদান হচ্ছে বর্ণ। যদি প্রশ্ন করা হয় বাক্যের মূল উপাদান কোনটি? তাও বর্ণ। শব্দর মূল উপাদান কোনটি? তাও বর্ণ। কেন? কারণ আমরা জানি বর্ণমালা হচ্ছে 50টি। অর্থাৎ বাংলা আমাদের যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে, এই ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ মিলে হচ্ছে 50টি বর্ণমালা রয়েছে। এই 50টি বর্ণমালা থেকেই সকল শব্দের উৎপত্তি। এই জন্য মূল উপাদান ফিক্সড। অর্থাৎ ভাষার মূল উপাদান কোনটা? বর্ণ, কারণ 50টি বর্ণমালা রয়েছে। বাক্যের মূল উপাদান কোনটি? বর্ণ, কারণ বর্ণ থেকেই বাক্যের তৈরি, বর্ণ থেকেই শব্দ তৈরি, বর্ণ থেকে বাক্য তৈরি, এই বর্ণ থেকেই হচ্ছে ভাষা। তাহলে মূল উপকরণ কোনটা? মূল উপকরণ নিয়ে আলোচনা করি। মূল উপকরণটা কি? মূল উপকরণ কিন্তু ফিক্সড না, কারণ ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। অর্থাৎ বাক্য ছাড়া পূর্ণাঙ্গ ভাষা সম্ভব নয়। এই বাক্যের মূল উপকরণ কোনটা? বাক্যের মূল উপকরণ হচ্ছে শব্দ। আবার এই শব্দের মূল উপকরণ কোনটা? শব্দের মূল উপকরণ কিন্তু বর্ণ। এখন আসি, যদিও এটা আমাদের পড়ার বাইরে, কিন্তু এটা আমরা এই বিষয়টা আমরা প্রথম পরিচ্ছেদে আলোচনা করে এসেছি। তারপরও যেহেতু পড়ার সুবিধার্থে এটা সামনে চলে এসেছে, এই জন্য আজকে আমরা একটু জাস্ট সামান্য রিকল করলাম। এখন আসি যে শব্দ কি। তাহলে শব্দ তৈরি হয় কিভাবে? বর্ণ থেকে বা ধ্বনি থেকেই হচ্ছে শব্দ তৈরি হয়। এখন আমরা আজকে আলোচনার ক্ষেত্রে আমরা যে কোনো একটা শব্দ ধরে নিলাম। ধরা যাক করা একটা শব্দ এবং উপমা একটা শব্দ। আমরা এখানে দুইটা শব্দ নিলাম, একটা হচ্ছে করা আর একটা হচ্ছে উপমা। তো এই শব্দ করা এবং উপমা, এই শব্দ থেকে হচ্ছে একটা মূল শব্দ রয়েছে। এটা হচ্ছে পূর্ণাঙ্গ শব্দ বা সাধিত শব্দ। সাধিত শব্দ কি? যখন আমি এটা বিশ্লেষণ করব আপনারা নিজেরাই বুঝতে পারবেন সাধিত শব্দটা কি। তো শুরু করা যাক যে এই করাটাকে যদি আমরা এখন বিশ্লেষণ করি, ভাঙি, তাহলে কি পাবো আমরা? যেমন কর যোগ আ। উপমাকে যখন আমরা ভাঙবো তখন আমরা কি পাবো? উপযোগ মা। এখন মূল বিষয়টা হচ্ছে কর যোগ আ আর উপযোগ মা। এখানে একটা শব্দ আর একটা শব্দ, তাহলে দুইটা শব্দ থেকে আমরা একটা মূল শব্দ পাচ্ছি। সেই মূল শব্দটা হচ্ছে কি? শব্দ মূলটা কি? কর, আর একটা হচ্ছে মা। এখানে মূলত দুইটা মূল শব্দ রয়েছে, শব্দ মূল রয়েছে। অর্থাৎ এই হচ্ছে সেই শব্দমূল বা প্রকৃতি। তাহলে এটাকে আমরা কি বলি? প্রকৃতি বা শব্দমূল বলি। কারণ শব্দমূল সেটাকে বলা হয়
যে শব্দটাকে আর ভাঙা যায় না, যেটাকে ভাঙা সম্ভব নয়, যেটাকে ভাঙা সম্ভব না, সেটাকে আমরা কি বলি? শব্দমূল। তাহলে মাটাকে কি আমরা আর ভাঙতে পারবো না? কর এই শব্দটাকে আর ভাঙতে পারবো? কখনোই সম্ভব না। এজন্য এটাকে বলা হয় শব্দমূল বা প্রকৃতি। এই দুইটাকে কখনোই সম্ভব না, প্রকৃতি বা শব্দমূলকে আর কখনো ভাঙা সম্ভব নয়। এজন্য যেটার নামই শব্দমূল সেটার নামই হচ্ছে প্রকৃতি। এই শব্দমূল বা প্রকৃতি দুই প্রকার, একটা হচ্ছে নাম প্রকৃতি বা নাম শব্দমূল, আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি বা ধাতু প্রকৃতি বা ধাতু শব্দমূল। অর্থাৎ শব্দমূল হচ্ছে দুই প্রকার, প্রকৃতি হচ্ছে দুই প্রকার। এই প্রত্যয় প্রকৃতি এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নাই। নেক্সট ক্লাসে আমরা এইগুলো সুন্দরভাবে 5 মিনিটে প্রকৃতি এবং প্রত্যয় শেষ করব ইনশাআল্লাহ। এখন নাম প্রকৃতি কি বা নাম শব্দমূল কি বা ক্রিয়া প্রকৃতি কি বা ধাতু প্রকৃতি কি সেটা একটু দেখার চেষ্টা করি। আমরা এখানে 4টা উদাহরণ নিয়েছি। বোর্ড বইতে যে 4টা উদাহরণ দেওয়া হয়েছে সেই 4টা আমরা এখানে নিয়েছি। দেখুন, এটা হচ্ছে নাম প্রকৃতির উদাহরণ আর এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতির উদাহরণ। এখন আমরা কিভাবে চিনব যে প্রকৃতি কোন প্রকৃতি নাম আর কোন প্রকৃতি হচ্ছে ধাতু প্রকৃতি? নাম যেটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা দ্বারা নাম বোঝাচ্ছে সেটা হচ্ছে নাম প্রকৃতি, আর যেটা দ্বারা কাজ বোঝাচ্ছে অর্থাৎ কোনো কিছু কাজ বোঝাচ্ছে, যেমন দেখুন মা এটা একটা নাম, গাছ এটা একটা নাম বোঝাচ্ছে, শির একটা নাম বোঝাচ্ছে, লতা একটা নাম বোঝাচ্ছে। তাহলে এগুলো নিঃসন্দেহে নাম প্রকৃতি, কিন্তু এগুলোর কিন্তু কোনোটাই কি করা যাবে না, ভাঙা যাবে না, মানে ভাঙা সম্ভবই না। আর কর দ্বারা কাজ বোঝাচ্ছে, যা দ্বারা যা বোঝাচ্ছে, যে তুই কর, তুই যা, তুই চল, ধৃ, এগুলো সব দ্বারা কি বোঝাচ্ছে? কাজ বোঝাচ্ছে। এগুলো এজন্য এটা হচ্ছে ক্রিয়া বা ধাতু, আর এটা হচ্ছে নাম শব্দমূল বা নাম প্রকৃতি। এখন আমাদের কাজ হচ্ছে যে শব্দমূল থেকে কিভাবে নতুন শব্দ তৈরি করা যায়, অর্থাৎ আমরা এখন নতুন শব্দ তৈরি করব। যেমন আমি যদি বলি এর সাথে যদি আমি উপযোগ করি তাহলে আমরা কি পাচ্ছি? উপমা। যদি আমি গাছের সাথে নতুন শব্দাংশ যোগ করি আলি, তাহলে আমি পাবো গাছালি। যদি আমি শিরের সাথে নতুন শব্দাংশ দ্বারা যোগ করি তাহলে আমি পাবো শির দ্বারা। যদি আমি লতার সাথে সু যোগ করি তাহলে আমি কি পাবো? সুলতা। ক্লিয়ার? তাহলে আমি কিন্তু আমাদের উদ্দেশ্যটা হচ্ছে নতুন শব্দ তৈরি করব, অর্থাৎ মূল শব্দ থেকে শব্দাংশ যোগ করে আমি কি তৈরি করব? নতুন শব্দ তৈরি করব। দেখুন, প্রকৃত মূল শব্দ ছিল মা, মা দ্বারা আমি কি তৈরি করলাম? নতুন শব্দ, একটা নতুন শব্দাংশ যোগ করে আমি কি তৈরি করলাম? নতুন একটা শব্দ তৈরি করলাম। গাছ মূল শব্দ ছিল, এর সাথে আমি একটা শব্দাংশ যোগ করে আমি নতুন একটা শব্দ পাচ্ছি। অর্থাৎ এইগুলো দিয়ে বহু উদাহরণ তৈরি করা যাবে। যেমন মা, আমি যদি এর সাথে যুক্ত করতাম তাম তাহলে এটা হবে মাতাম। গাছ, আমি যদি বলি নি গাছ, আমি এর সামনে যদি নি যোগ করতাম তাহলে নি গাছ, মানে যেটার অর্থ হচ্ছে গাছ থেকে আলাদা। শির দ্বারা সুলতা, আমি যদি এর সাথে পাতা যোগ করতাম লতা পাতা। আচ্ছা, এখন আসুন যে মূল শব্দ তো এটাই, এটা হচ্ছে কি আমাদের মূল শব্দ ছিল, এর সাথে আমরা বিভিন্ন সামনে যোগ করেছি, পিছনেও যোগ করেছি। সামনে যেটা যোগ করা হয় সেটাকে বলা হয় উপসর্গ, এবং মূল শব্দের সামনে যেটা যোগ করা হয় সেটা হচ্ছে উপসর্গ। পিছনে যেগুলা যোগ করা হয়, অর্থাৎ এই পিছনে যেটা যোগ করা হয়েছে এদেরকে বলা হয় প্রত্যয়। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। প্রকৃতি প্রত্যয় জাস্ট 5 মিনিটের ব্যাপার, এখানে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই, জাস্ট দেখুন। তাহলে মূল শব্দমূলের আগে যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে উপসর্গ। শব্দমূলের
আগে শব্দমূলের ঠিক আগে যে শব্দাংশটা থাকে সেটা হচ্ছে সর্বদা উপসর্গ হবে, আর শব্দমূলের পিছনে যেটা হবে সেটা সর্বদা প্রত্যয় হবে। পরীক্ষায় কিন্তু এটা এরকম কোশ্চেন আসে। এটা হচ্ছে তাহলে নাম শব্দমূল, নাম প্রকৃতি দিয়ে আমরা কি তৈরি করলাম, নতুন শব্দ তৈরি করলাম। এবার আমরা ধাতু বা ক্রিয়া প্রকৃতি দিয়ে আমরা নতুন শব্দ তৈরি করি। যদি আমি বলি কর যোগ আ, কি হবে, করা। বা আমি যদি বলি কর্ম, কর যোগ, আমি যদি বলি কর যোগ মো, কর্ম, তাহলে এটা কি হবে, কর্ম, অর্থাৎ যে কর্ম করে, যে কাজ করে, এরকম বোঝায়। আমি যদি বলি যা যোগ ত্রি, তাহলে ত্রিটা হচ্ছে কি হবে, যা ত্রি। চল যোগ, আমি যদি বলি দন্তন্য চলন, অর্থাৎ চলার, চলন, চলার ধরন বোঝাচ্ছে। আমি যদি বলি ধীরি যোগ ম, মানে হচ্ছে ধর্ম। বা আমি যদি বলি ধীরি যোগ অন, তাহলে হবে হচ্ছে ধরন, হবে কি, ধরন, এরকম বোঝাবে। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু আমার মূল শব্দ ছিল, মূল শব্দ এইটা, এটা হচ্ছে ক্রিয়ার মূল শব্দ, অর্থাৎ যেটা দ্বারা কাজ বোঝাচ্ছে। ক্লিয়ার? যেহেতু কাজ বোঝাচ্ছে, এর সাথে এর পিছনে যেটা যোগ হবে তাহলে সেটাকে আমরা কি বলবো, প্রত্যয় বলবো। সামনে যদি কিছু যোগ হয় তাহলে আমরা কি বলতাম, উপসর্গ। কিন্তু এখানে আমি সবগুলো প্রত্যয়, অর্থাৎ শেষে যুক্ত করেছি, এজন্য সবগুলো শেষে কি হবে, প্রত্যয় হবে। এটার নাম হচ্ছে প্রত্যয়, অর্থাৎ মূল শব্দের আগে যেটা যোগ হবে সেটাকে বলা হবে উপসর্গ, মূল শব্দের শেষে যেটা যোগ হবে সেটা হবে হচ্ছে প্রত্যয়। আশা করি ক্লিয়ার। এবার আসুন যে আমরা একটু মানে একটু জানার চেষ্টা করি যে সাধিত শব্দ কোনটা। সাধিত বলতে আমরা কি বোঝাই, সাধিত শব্দ দ্বারা আমরা কি বুঝি। সাধিত শব্দ হচ্ছে সেটাই, দেখুন আমরা প্রথমে একটা শব্দমূল নিয়েছিলাম না, শব্দমূল বা আমরা প্রকৃতি নিয়েছিলাম। প্রকৃতিটা কি, ধরুন মূল প্রকৃতি শব্দমূলটা হচ্ছে কি ছিল, মা ছিল। এর সাথে আমরা কি যোগ করেছিলাম, আমরা উপসর্গ যোগ করেছিলাম, উপসর্গ যোগ করেছিলাম, উপসর্গ যোগ আমরা শব্দমূল, তাহলে কি হয়েছিল, উপসর্গ উপ যোগ মা। এখন এই যে উপযোগ মা, এটাকে যখন আমরা, এটাই হচ্ছে সাধিত শব্দ। সাধিত শব্দ তাহলে কোনটা, সাধিত শব্দ হচ্ছে উপমা। তাহলে সাধিত শব্দের অর্থটা কি, নতুন শব্দ। সাধিত শব্দের অর্থ হচ্ছে নতুন শব্দ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। মূল শব্দ ছিল মা, এর সাথে আমি যোগ করলাম একটা উপসর্গ। উপসর্গ কোথায় বসে, সামনে বসে, মূল শব্দের সামনে বসে, হলো উপমা। এই দুইটা মিলে হয়ে যাচ্ছে হচ্ছে সাধিত শব্দ বা নতুন শব্দ। আমি যদি এর পিছনে যোগ করতাম তাহলে সেটা হতো প্রত্যয়। সেটা প্রত্যয় কি হতো, যদি আমি তাম যোগ করতাম, তামটা হচ্ছে একটা প্রত্যয়, তাহলে এটা হচ্ছে সাধিত শব্দ। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে নতুন শব্দ গঠন করতে কি শুধু উপসর্গ আর প্রত্যয় ছাড়া আর কোনো মাধ্যমে কি আর নতুন শব্দ গঠন করা যায় না? অবশ্যই যায়। উপসর্গ এবং প্রত্যয় ছাড়াও আরও শব্দ গঠনের অনেক প্রক্রিয়া রয়েছে। তার ভিতরে হচ্ছে সমাস প্রধান প্রক্রিয়া, অর্থাৎ এই উপসর্গ এবং প্রত্যয় ছাড়া আর যতগুলো শব্দ গঠনের মাধ্যম রয়েছে তার ভিতরে সমাস হচ্ছে অন্যতম। কিভাবে অন্যতম, প্রধান প্রক্রিয়া। পরীক্ষায় কিন্তু আসে যে উপসর্গ এবং প্রত্যয় ছাড়া শব্দ গঠনের, নতুন শব্দ গঠনের প্রধান প্রক্রিয়া কোনটি, সমাস, শব্দদ্বিত্ব নাকি সন্ধি, কোনটা দেবেন। এই জন্য পরীক্ষা এরকম কোশ্চেন আসে, সেক্ষেত্রে সমাস অ্যান্সার। সমাস তাহলে কিভাবে প্রধান প্রক্রিয়া, কিভাবে শব্দ গঠন করে, যেমন দেখুন আমি লিখলাম হাট ও বাজার। আচ্ছা, আমরা কি এরকম বলি যে এই তুমি কোথায় যাচ্ছ, আমি হাট ও বাজারে যাচ্ছি, এরকম বলি না। আমরা কি বলি, আমরা হাট বাজারে যাচ্ছি। অর্থাৎ সমাস মানে হচ্ছে সংক্ষিপ্তকরণ, সমাস মানে হচ্ছে একপদীকরণ, অর্থাৎ অনেকগুলো পদকে একপদী করে করা হচ্ছে সমাসের কাজ। তাহলে আমরা কি, হাট বাজার, তাহলে এটা হচ্ছে
এক পদীকরণ। দেখুন এখানে একটা, দুইটা, তিনটা পদকে আমরা কি করলাম, এক পদে করলাম। তাহলে এটা হচ্ছে শব্দ, নতুন শব্দ তৈরি করছে। তিনটা শব্দকে, অর্থাৎ তিনটা পদকে ভেঙে একটা পদে নিয়ে আসছে, নতুন একটা শব্দ গঠন হলো। শব্দদ্বিত্বটা কি? শব্দদ্বিত্ব হচ্ছে যে কোনো একটা শব্দ, ধরেন ঠক একটা শব্দ, তাহলে ঠক একবার উচ্চারণ করলে একটা অর্থ দেয়। আমি যদি ঠক দুইবার উচ্চারণ করি, দ্বিত্ব দুইবার উচ্চারণ করি, তাহলে হয় ঠক ঠক, মানে পুরো নতুন একটা শব্দ তৈরি হচ্ছে। একইভাবে আমি যদি বলি কল কল, কল একটা শব্দ, আমি যদি বলি এর সাথে এই কলটা দুইবার উচ্চারণ করি, দেখুন তো পুরো আলাদা একটা নতুন একটা অর্থ পাওয়া যাচ্ছে। তাহলে কল কল। সন্ধির মাধ্যমেও শব্দ গঠন হয়, যেমন পরি যোগ ইক্ষা, পরীক্ষা, নতুন একটা শব্দ গঠন হচ্ছে। এবার আসুন পদটা কি। পদ একেবারেই সহজ, সেটা হচ্ছে শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন সেটাকে কি বলা হয়, পদ বলা হয়। খুব সহজে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমি যদি বলি ছেলেরা ছেলেরা ক্রিকেট খেলে, ওকে। দেখুন ছেলেরা, আমি যদি শুধু বলতাম ছেলে, ক্রিকেট, খেলা, প্রত্যেকটা আলাদা শব্দ। আমি আরেকটু সহজ করে বোঝাই। আমি যদি বলি আমি আমি কাজ, আমি বললাম ভালোবাসি, ভালোবাসি, এ একটা শব্দ, এ একটা শব্দ, এ একটা শব্দ। আমি কাজ ভালোবাসি, প্রত্যেকটা আলাদা আলাদা শব্দ। এখন এই শব্দগুলোকে যখন আমি সাজাই লিখব, যে আমি কাজ ভালোবাসি, অর্থাৎ আমি আগে আলাদা একটা শব্দ ছিল, কাজ আলাদা একটা শব্দ ছিল, ভালোবাসি আলাদা একটা শব্দ ছিল। এই তিনটা শব্দকে যখন আমি এক লাইনে লিখলাম তখন একটা বাক্য হয়ে গেল। আর বাক্য হয়ে যাওয়া মানে এর নাম আর শব্দ না, এর নামটা হয়ে যাবে কি তখন, পদ হয়ে যাবে। এর নামটা তখন কি হয়ে যাবে, পদ হয়ে যাবে। এর নামটা তখন কি হয়ে যাবে, পদ হয়ে যাবে। যখন এখানে ছিল আলাদা আলাদা ছিল তখন কিন্তু প্রত্যেকটা শব্দ ছিল। এই শব্দটা এখন বাক্যে রূপান্তর হয়ে বাক্য হিসেবে লিখছে, এজন্য এর নাম হয়ে যাবে পদ। কিন্তু পদ হওয়ার জন্য কিছু কোনো সত্য নাই, কিন্তু কিছু নিয়ম রয়েছে। অর্থাৎ শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তার নাম হয় পদ। পদে পরিণত হওয়ার সময় শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়। যেমন এখানে আমরা লিখছিলাম ছেলেরা ক্রিকেট খেলে, একটু উদাহরণ দিই, যে কিছু শব্দাংশ যুক্ত থাকতে পারে, সেই শব্দাংশগুলোর নাম হচ্ছে লগ্নক বলা হয়। তাহলে পদের সাথে যদি কোনো শব্দাংশ যুক্ত থাকে, জাস্ট আপাতত মনে রাখুন সেটার নাম হচ্ছে লগ্নক। কিংবা কোন কোন লগ্নক যুক্ত হয়, লগ্নক মানে হচ্ছে লাগোয়া, শব্দের সাথে বা পদের সাথে লাগোয়া যুক্ত হয়, লেগে থাকে যেগুলা, সেগুলো লগ্নক বলা হয়। লগ্নক মোট চারটা, কি কি? একটা হচ্ছে বিভক্তি, নির্দেশক, বচন আর বলক। আচ্ছা, বিভক্তিটা কি? বিভক্তি হচ্ছে দুইটা জায়গায় বিভক্তি বসে, এক হচ্ছে ক্রিয়ার সাথে বিভক্তি বসে, আর একটা হচ্ছে কারকের সাথে বিভক্তি। আমরা এটা জানি, তারপরও জাস্ট বোঝানোর জন্য। ক্রিয়া বিভক্তিটা কি একটু খেয়াল করেন। ক্রিয়া কয়টা, ক্রিয়া কয়টা? ভার্ব, ভার্বের কাল কয়টা? কাল নির্দেশকের জন্য বোঝানো হচ্ছে তিনটা। একটা হচ্ছে অতীত, বর্তমান আর হচ্ছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ তিনটা না, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। কাল ক্রিয়া, ক্রিয়ার বিভক্তি, বিভক্তিটা পরে আসে। ধরেন আমি একটা মূল শব্দ নিলাম হচ্ছে পর, এটা কিন্তু একটা কি মূল শব্দ, প্রকৃতি। এটা কোন প্রকৃতি? এটা কি নাম প্রকৃতি নাকি ক্রিয়া প্রকৃতি বা ধাতু প্রকৃতি? একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, দরকার নাই কমেন্ট করার। এটা হচ্ছে আমরা দেখি কাজ বোঝাচ্ছে, পর মানে কি একটা কাজ বোঝাচ্ছে, পর মানে কাজ বোঝাচ্ছে। তো এটা হচ্ছে ধাতু প্রকৃতি, ধাতু শব্দমূল। এর সাথে আমি যদি বলি পড়ছি, আমি যদি বলি এর সাথে যুক্ত করি পড়লাম, আমি যদি এর সাথে যুক্ত করি পড়বো, তার মানে পড়ছি, পড়লাম, পড়বো। এটা কি বোঝাচ্ছে? মূল ক্রিয়ার সাথে কাল নির্দেশ করতেছে।
তার মানে এইগুলা হবে হচ্ছে বিভক্তি। কার বিভক্তি? ক্রিয়ার বিভক্তি। এই যে ছি, এটা দ্বারা পড়ছি বর্তমান বোঝায়, পড়লাম অতীত বোঝায়, পড়ব দ্বারা হচ্ছে ভবিষ্যৎ বোঝায়। তার মানে এটা হচ্ছে কালের কি বোঝায়? বিভক্তি বোঝাচ্ছে। ক্লিয়ার? আর কারকের বিভক্তি কি? কারক, কর্তা, কর্ম, করণ, এগুলোই তো কর্তা কারক। কিন্তু কারকের বিভক্তি, আমরা কারকের মূল বিভক্তিটা পড়ছি। তাহলে বিভক্তিটা কি? ওই যে শূন্য বিভক্তি থেকে শূন্য, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী যে বিভক্তিগুলো রয়েছে সেটাই। এখন ওই যে শূন্য, কে রে, দ্বারা দিয়া কর্তৃক, কে রে, হতে থেকেছে, রয়ের, এইতে, তাই তো? তো এইখানে এই কারকগুলাই হচ্ছে কারকের যে বিভক্তিগুলো রয়েছে সেটাই বিভক্তি হিসেবে প্রকাশ পাবে। ওকে, নির্দেশক কি? নির্দেশক মানে হচ্ছে অর্থাৎ যা দ্বারা নির্দিষ্ট বোঝায়। কি বোঝায়? নির্দিষ্ট, নির্দিষ্ট বোঝায়, নির্দিষ্ট বোঝায়। যেমন নির্দিষ্ট বোঝায় কি? যেমন টা, টি, খানা, খানি, টা, টি, খানা, খানি। কিভাবে নির্দিষ্টতা বোঝায়? আমি যদি বলি লোকটা, আমি যদি বলি লোকটা, দেখেন তো একদম নির্দিষ্ট করে বোঝাচ্ছে কিনা যে ওই লোকটা পড়তে বসছে, ওই লোকটা নিয়মিত আমার ক্লাস করে। লোকটা দ্বারা আমি একদম স্পেসিফিক নির্দিষ্ট করে দিচ্ছি। ঠিক আছে? বইখানা, আমি পড়ছি, মানে স্পষ্ট করে একদম নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে না, বইখানায় এই বইটাই আমি পড়ছি। ওকে, ক্লিয়ার? তাহলে নির্দেশক বলতে একদম নির্দিষ্ট বোঝাবে। এবার আসুন বচন কি? বচন মানে হচ্ছে সংখ্যা বোঝাবে। বচন মানে কি বোঝাবে? সংখ্যা বোঝাবে। অর্থাৎ যদি বলি রা, গুলো, এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? সংখ্যা বোঝাচ্ছে না? যেমন ছেলেরা, একটু আগে একটা উদাহরণ দিলাম, ছেলেরা ক্রিকেট খেলে, ছেলেরা ক্রিকেট খেলে। অর্থাৎ দেখুন ছেলেরা, এটা দ্বারা ছেলে রা, এই রাটা কি? রাটা হচ্ছে বচন, কারণ এখানে ছেলেরা আধিক্য বোঝাচ্ছে, একটা সংখ্যা বোঝাচ্ছে, পরিমাণ বোঝাচ্ছে। সুতরাং এটা হচ্ছে, এই ছেলে রাটা হচ্ছে কি হবে? বচন। ক্লিয়ার? শুধু ছেলে রা, এটা হচ্ছে বচন। ওকে, আর বলকটা কি? বলক হচ্ছে বক্তব্যকে, বক্তব্যকে জোরালো করে। বক্তব্যকে কি করে? জোরালো করে। অর্থাৎ যদি আমি বলি যেমন রস্বই, ও, এগুলো হচ্ছে বলক। আমি যদি বলি এখনই তোমাকে যেতে হবে, এখনই তুমি বই পড়ো, তুমি এখনো মোবাইলে ভিডিও দেখছো, তাহলে এই যে এখনই, এখনই তোমাকে যেতে হবে, এখনই তোমাকে পড়তে হবে, এগুলো হচ্ছে বক্তব্যকে জোরালো করছে। ঠিক আছে? এটাই হচ্ছে মূলত বলক। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার আসুন এই জিনিসটা আমরা একটু ব্যাখ্যা করি। তাহলে ছেলেরা ক্রিকেট খেলে, এটা এটা কিন্তু এখন একটা বাক্য, তাই না? এটা হচ্ছে একটা বাক্য। এখন আমরা জানি কি, বাক্যের ভিতরে যেটা থাকে সেগুলোকে কি বলা হয়? শব্দ আর বলা হয় না, সেটাকে বলা হয় পদ। এখন পদের সাথে কি যুক্ত হয়? লগ্নক যুক্ত হয়। আমরা জানি পদের সাথে কি যুক্ত হয়? লগ্নক। লগ্নক হতে পারে দুই ধরনের। লগ্নক, লগ্নক হয় দুই ধরনের। একটা হচ্ছে স্বলগ্ন, আর হচ্ছে অলগ্নক। স মানে হচ্ছে সাথে, অর্থাৎ যার সাথে লগ্নক আছে আর যার সাথে লগ্নক নাই, সেটা হচ্ছে অলগ্ন। আর স মানে কি? স মানে হচ্ছে সাথে। আচ্ছা, এখন দেখুন মূলত ছেলে, এটা একটা শব্দ, মূল শব্দ, এর সাথে র আকার আছে, তাহলে র আকার, এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে বচন, কারণ এটা দ্বারা আধিক্য বোঝাচ্ছে, সংখ্যা বোঝাচ্ছে। ক্রিকেট, আচ্ছা এটা তো মূল শব্দ, এটার সাথে কি কোনো শব্দ, কোনো শব্দাংশ যুক্ত আছে? না, তাহলে এটা ছেলেরা, এটা হচ্ছে স্বলগ্নক। ক্রিকেট, এটার সাথে কোনো বচনই যুক্ত, দেখুন কোনো বিভক্তি যুক্ত নাই, কোনো নির্দেশক যুক্ত নাই, কোনো বচন যুক্ত নাই, কোনো বলকও যুক্ত নাই, তার মানে এটা হচ্ছে কি? অলগ্ন। এটা হচ্ছে অলগ্ন। খেলে, এবার দেখুন মূল শব্দ কোনটা ছিল? খেলে মূল শব্দ কোনটা ছিল? মূল শব্দ ছিল হচ্ছে খেল। খেল থেকে এই যে একার, একার, এখানে একার যুক্ত হয়েছে বা এ,
আর এটা কি একটা বিভক্তি না? আমরা পড়েছি না বিভক্তি এখানে? এটা হচ্ছে বিভক্তি, আমরা পড়েছি না? কিসের বিভক্তি? কারকের বিভক্তি। কারণ শূন্য বিভক্তি কে রে দ্বারা দেয়া কর্তৃক, কে রে হতে থেকেছে, র এর এইতে সপ্তমী বিভক্তি। এটা হচ্ছে কি বিভক্তি? সপ্তমী বিভক্তি, তার মানে খেলে। তার মানে এখানে এটা হচ্ছে স্বলগ্ন, যার সাথে লগ্ন যুক্ত আছে সেটা হচ্ছে স্বলগ্ন, যার সাথে যুক্ত নাই সেটা হচ্ছে অলগ্ন। আর ছেলেরা, তার মানে এটা হচ্ছে আমরা কি বুঝলাম? ছেলেরা হচ্ছে স্বলগ্ন ক্রিয়া। তাহলে আজকে আমরা শব্দ ও পদের গঠনটা খুব সুন্দরভাবে আলোচনা করলাম। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এখানে কিছু পার্থক্য দেওয়া আছে। এই পার্থক্যটা আপনারা ক্লিয়ার যে আমি একটু জাস্ট 1 মিনিটের ভিতরে বোঝানোর চেষ্টা করছি। প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব শব্দভাণ্ডার থাকে, সাধারণত অভিধানে তা সংকলিত থাকে। আমাদের বাংলা শব্দভাণ্ডারে, বাংলা ডিকশনারিতে প্রায় 1.5 লক্ষর মতো শব্দ রয়েছে, কিন্তু অর্থাৎ নিজস্ব এগুলো কিন্তু সংকলিত রয়েছে, কিন্তু শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার নাম হয় পদ। আর অর্থাৎ আমাদের যে অভিধানটা রয়েছে একটা সংকলিত অবস্থায় রয়েছে। অভিধানের শব্দগুলো বিচ্ছিন্ন ও পরস্পর সম্পর্কহীন, অর্থাৎ অভিধানে ডিকশনারিতে এর একটা লাইন থাকে, তারপর বি একটা লাইন থাকে, সির একটা লাইন থাকে, একটার সাথে একটা কোনো মিল নাই। এর পর অ্যাপেল থাকলে পির পরে আর একটা চলে যায়, তারপর বি লাইন আসে, সি লাইন আসে, কিন্তু বাক্যের মধ্যে পদগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ এর সাথে ডিকশনারিতে সাথে একটার সাথে আর একটার কোনো মিল নাই, শব্দ মানে বিচ্ছিন্ন থাকে, পরস্পর সম্পর্কহীন থাকে। আর পদগুলো পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। যেমন আমি যদি বলি ছেলেরা খেলে, ধরুন ছেলেরা খেলে ক্রিকেট, এটা কিন্তু কেমন একটা শুনতে ভালো লাগে না। আমি যদি বলি যে ছেলেরা ক্রিকেট খেলে, বা গরু গাছে ওঠে, এটা কি কোনো শব্দ হইল? এটা কি কোনো বাক্য হইল? না, এর সাথে কিন্তু পরস্পরের সঙ্গে কোনো সম্পর্ক যুক্ত হইল না। আমি যদি বলি যে সে গরু মাঠে ঘাস খায়, এটা সুন্দরভাবে একটা কি হয়ে যায়? পরস্পরের সাথে সম্পর্ক যুক্ত থাকে। শব্দের অংশ হচ্ছে উপসর্গ ও প্রত্যয়। ওই যে যেটা বললাম, শব্দর সঙ্গে শব্দ হতে হলে আমরা নতুন শব্দ গঠন করব কি মাধ্যমে? উপসর্গ, প্রত্যয়, সমাস, সন্ধি, শব্দদ্বিত্ব, এগুলো দ্বারা নতুন শব্দ গঠন করব। আর পদের অংশ হয় হচ্ছে বিভক্তি, অর্থাৎ পদ যখন শব্দ বাক্যে রূপান্তর করি আমরা, তখন বাক্যের ভিতরে লগ্নক থাকে। সেই লগ্নক হইতে গেলে বিভক্তি হইতে হবে, হয়তো বা নির্দেশক অথবা বচন অথবা বলক, এই চারটা যে কোনো একটা থাকলে সেটা হচ্ছে হয় স্বলগ্ন, অথবা না থাকলে সেটা অলগ্ন। কিন্তু বাক্যের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে কি? সেটা পদ। মূল শব্দ, সাধিত শব্দ, এই যেটা আপনাদেরকে একটু আগে দেখালাম মূল শব্দ কি, আর মূল শব্দ থেকে কিভাবে সাধিত শব্দ। সাধিত শব্দ হচ্ছে নতুন শব্দ, মূল শব্দর সাথে কিছু শব্দাংশ যুক্ত করেই নতুন শব্দ গঠন করা হয়, যেটাই নতুন শব্দ সেটা হচ্ছে সাধিত শব্দ। আর অলগ্ন সংলগ্ন তো বুঝলাম। রূপতত্ত্বের শব্দ শুধু হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয়, এবং পদ একই সঙ্গে রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব এত সুন্দর করে আমি প্রথম ক্লাসে বুঝিয়েছি, যেটা অকল্পনীয়। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, খুব সুন্দর লাগবে, এবং জীবনে আর এটা ভুলবেন না। আর আমি ইতোমধ্যে পরবর্তী ক্লাসের জন্য আমি ইতোমধ্যে সমাসের ভিডিও কমপ্লিট করেছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই পেয়ে যাবেন। সমাসটা একটা ভিডিওর ভিতরে নিয়ে আসার চেষ্টা করেছি। আমি চেষ্টা করি খুব সুন্দরভাবে আমার নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে উপস্থাপন করার জন্য, আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। পড়ার আপনারা যদি এর থেকে উপকৃত হন, একজনও যদি উপকৃত হন, তার জন্য আলহামদুলিল্লাহ, এটা আমার পরকালের জন্য নাজাতের একটা উছিলা হবে। আমি কখনো কাউকে সাবস্ক্রাইব বা লাইক, শেয়ার, কমেন্ট কিচ্ছু বলি না, কারণ আমার উদ্দেশ্য এটা না। আমার উদ্দেশ্য পরকালে নাজাতের উদ্দেশ্য। আমি যতটুকু পারি, আমার এই যে জ্ঞান আপনারা যদি কেউ আহরণ করেন, একটা যদি কেউ এর থেকে শিক্ষণীয় হন, সেটাই হয়তো আমার পরকালের জন্য নাজাতের উছিলা হবে। সুতরাং আপনারা যদি উপকার পান, আমি আলহামদুলিল্লাহ। উপকার না পাইলে আপনারা আমাদেরকে একটু কমেন্ট করে, যদি কমেন্ট নাও করতে চান ইনবক্সে জানাবেন। কোনো সমস্যা হলে আমি সর্বোচ্চ আপনাদের জন্য চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসের জন্য ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। সালামু আলাইকুম।